নেক্সট পার্ট 1 যেটা ভিডিও। এবার তারপর থেকে শুরু হচ্ছে সন্ধিগত মৌলের ভৌত ধর্ম। এটা তারপরে বলেছিলাম এর আগের দিন যে প্রায় এখানে 10টার মতো পয়েন্ট আছে। তার মধ্যে নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আকার। শুধুমাত্র সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে 3D সিরিজ, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন যে উপকক্ষে প্রবেশ করবে সেটা হচ্ছে তার সিরিজ। যেমন লাস্ট ইলেকট্রন 3D তে প্রবেশ করছে তাই এটা 3D সিরিজ। তাহলে শুধুমাত্র এটাই সিলেবাসে আছে। তো 3D সিরিজে কারা পড়ছে তারা হলো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এপি, কোবাল্ট, নিকেল, কপার and zinc। এটি হচ্ছে 21 অ্যাটমিক নাম্বার 21 থেকে 30। এটা হচ্ছে তাদের পরমাণু ক্রমাঙ্ক। যা কিছু পড়ব সমস্ত ভৌত ধর্ম 1 থেকে 10টা, শুধুমাত্র স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এদেরকে নিয়ে। তাহলে সর্বপ্রথম যেটা পয়েন্ট করেছি সেটা হচ্ছে আকার। ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d1 4s2, তার আছে আর্গন। তো আমি আর্গনটা লিখছি না, শুধুমাত্র লিখছি 3d1 4s2। কি করে করলাম? তো এর আগের দিন শিখিয়েছিলাম স্ক্যান্ডিয়াম 21, আর্গন 3d4s2, এভাবে আগে করে দিবি। যে কোনো 3D সিরিজের ইলেকট্রন বিন্যাস যখন করতে যাবি আগে যা আছে ওটা পরের কথা, আগে করে দিবি আর্গন 3d4s2। এবার হিসাব করে দেখ, এখানে 20টা ইলেকট্রন হয়ে গেছে, 18 আর 2 20। তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? ডি এ, তাই 3d1। নেক্সট যদি 22 হয় কত? 3d2। 23 হলে 3d3, এভাবে চলতে থাকবে। তাহলে 3d2, 3d3। এবার যখন 3d4 হবে, ক্রোমিয়ামে যখন ইলেকট্রন বিন্যাস করব 3d4 4s2 এরকম হওয়া উচিত, যে অনুযায়ী শেখাচ্ছে। তো আমরা জানি সাধারণত দেখতে পাওয়া যাবে না মনে হয় এখানে 3d4 আর 4s2 হবে, কিন্তু সাধারণত d4 আর d9 এই দুটো ইলেকট্রন বিন্যাস সাধারণত হয় না, d4 আর d9। তাহলে কি হবে? এই একটা ইলেকট্রন চলে আসবে d এ, তাহলে হয়ে গেল 3d5 4s1। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 3d5 4s1। এসে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ওটা দুটো, তাই তারপরে কত হবে? 3d5 4s2। তারপরে যা চলছিল যেরকম চলছিল চলতে থাকবে। তাহলে 3d6 3d7 3d8। আবার দেখ d4 আর d9 থাকতে পারে না সাধারণত, একটু আগে বললাম। তাহলে কত হবে? এটা 3d10 4s1। আর জিঙ্ক যেটা হবে সেটা হবে 3d10 4s2। এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। তাহলে দুটো জায়গায় ব্যতিক্রম, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। আলাদা করে বলছি যদি অসুবিধা থাকে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 3d4 4s2 এটা হওয়া উচিত, বাট সাধারণত d4 এবং d9 থাকতে পারে না বা হতে পারে না সাধারণত। সেই জন্য কি হয়ে গেল? একটা ইলেকট্রন এখান থেকে চলে এলো, তাহলে হয়ে গেল 3d5 4s1। নেক্সট কপারের ক্ষেত্রে যা, কপারে হওয়া উচিত 3d9 4s2, বাট d4 আর d9 থাকতে পারে না, তখন এই একটা ইলেকট্রন এখানে চলে এলো, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল 3d10 4s1। এবার স্ক্যান্ডিয়াম থেকে দেখ 3d4s আর জিঙ্কেও 3d4s। তার মানে এই কথা পরিষ্কার যে কক্ষপথের কোনো পরিবর্তন হয়নি, মানে কক্ষপথ বৃদ্ধি পায়নি। তো কক্ষপথ যদি বৃদ্ধি না পাই তাহলে আকার বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কক্ষপথ বৃদ্ধি না পাওয়ায় আকার বৃদ্ধি পাবে না, এটা হচ্ছে রুলস। কারণ পর্যায় বরাবর কক্ষপথে কখনো চেঞ্জ হয় না, তাই হয়েছে। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে ক্রোমিয়াম পর্যন্ত, কক্ষপথে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু প্রোটন সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। দেখ
21, 22, 23, 24 পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এখানে প্রোটন সংখ্যা 21, এখানে প্রোটন সংখ্যা 24। অ্যাট্রাকশন কোথায় বেশি হবে? ক্রোমিয়ামে। যেহেতু প্রোটন সংখ্যা যত বেশি হবে, ইলেকট্রন তো এখানে আছে, নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আছে। তো প্রোটন 21টা যদি থাকে আর 21টার জায়গায় যদি 24টা থাকে, তাহলে অ্যাট্রাকশন কোথায় বেশি হবে? 24টার ক্ষেত্রে। তাহলে 24টার ক্ষেত্রে যদি অ্যাট্রাকশন বেশি হয়, তাহলে আকর্ষণ যত বেশি হবে, আকার তত আস্তে আস্তে ছোট হবে। তাহলে কি দেখি? স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে ক্রোমিয়াম পর্যন্ত আকার ধীরে ধীরে হ্রাস পাবে। নেক্সট, এবার MnFeCO9, বা এটা ম্যাঙ্গানিজও বলতে পারিস, ম্যাঙ্গানিজও বলতে পারিস। এবার কপার জিঙ্ক আছে, FeCO9 আছে। কপার আর জিঙ্ক, কপারের ইলেকট্রন বিন্যাস 3d10 4s1 আর জিঙ্কের ইলেকট্রন বিন্যাস 3d10 4s2 হওয়ার কথা। পর্যায় বরাবর আকার ছোট, তাই জিঙ্কের আকার ছোট হওয়ার কথা কার চেয়ে? কপারের চেয়ে। কিন্তু কেসটা উল্টো হয়ে যাবে, জিঙ্কের আকার বড় হয়ে যাবে, কপারের আকার ছোট হয়ে যাবে। কেন এরকম হবে? ইলেকট্রন বিন্যাস প্রথমে করতে হবে, ইলেকট্রন বিন্যাস দিয়ে তার ব্যাখ্যা করা যাবে। কিভাবে করবি? জিঙ্কে দেখ 3d10 4s2, তাহলে ডি এ যতগুলো ইলেকট্রন থাকার কথা ততটাই আছে, এস এ যতগুলো ইলেকট্রন থাকার কথা ততটাই আছে। তো যদি সব পূর্ণ থাকে আর ইলেকট্রনের চার্জ সেম, তাহলে ইলেকট্রন ইলেকট্রন কি হবে? বিকর্ষণ। কপারেও কি হবে? ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ। বাট কোথায় বেশি হবে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ? কপার না জিঙ্কের ক্ষেত্রে? তাহলে বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে জিঙ্কের ক্ষেত্রে। কেন? কারণ ডি এ 10টাতে 10টাই, এস এ দুটোতে দুটোই, কিন্তু এখানে ডি এ 10টাতে 10টা আছে, বাট এস এ দুটোতে একটা আছে। এটা হাফ ফিল, এটা ফুল ফিল। তাহলে রিপালশন কোথায় বেশি হবে? জিঙ্কের ক্ষেত্রে। রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ। তাহলে বিকর্ষণ এর একটা বাস্তব উদাহরণ ধরে নে, হোস্টেলে 10টি বেড আছে, 10টি বেডে 10 জন ঘুমাচ্ছে। সেই রুমে থাকতে ভালো লাগবে নাকি যেখানে 10টি বেড আছে, 10টি বেডে 10 জন না থেকে 8 জন আছে, তার মানে দুটো বেড ফাঁকা আছে? তাহলে কোনটা বেশি প্রেফার করবি? রুমটা। তো কেউ কেউ বলতে পারে এটা, বাট এটা আমি বলবো বেশি সুবিধা। কেন? কারণ যে দুটো বেড ফাঁকা থাকবে, সেই দুটো বেডে তুই আশেপাশে যেগুলো জিনিস আছে, বই খাতা কাপড় ব্যাগ সব রাখতে পারিস। তাহলে কোনটা তোর জন্য সুবিধা? এটা। 10টাতে 8টা। তাহলে যদি ফুল হয় 10টাতে 10টাই হয়, তাহলে সেটা কম স্থায়িত্ব আছে 10টাতে 8টার চেয়ে। তাহলে এখানে চলে আই যে জিঙ্ক 3d10 4s1, সরি কপার 3d10 4s1 আর জিঙ্ক 3d10 4s2। তাহলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণটা জিঙ্কে বেশি হয়ে গেল। এখন বিকর্ষণ মানে রিপালশন। বিকর্ষণ যদি হয় তাহলে তারা পরস্পরের মুখ দেখতে চাইবে না। যদি মুখ না দেখতে চায় তাহলে কাছে আসবে না, দূরে দূরে যাবে। তাহলে যদি দূরে যাই তাহলে আকার আস্তে আস্তে বেড়ে গেল। তাহলে কার আকার বড় হলো? জিঙ্কের কপারের চেয়ে। তাহলে কি দেখতে পেলি? কপারের চেয়ে জিঙ্কের আকৃতি বৃদ্ধি পেল, আর এদিকে আকার কি হলো? হ্রাস পেল। মাঝখানে পড়ে থাকলো ফেকুনি, মিন্স FeCO9। ধরে নে এরা মাঝখানে দাঁড়িয়ে আছে, দড়ি দিয়ে এরা টানছে এদিকে, যেহেতু আকার কমছে, আর দড়ি দিয়ে এরা এদেরকে টানছে, যেহেতু এদের আকার বাড়ছে। যদি দুটো টান সমান হয়, যদি দুটো টান সমান হয়, তবে এদের কোনো স্থান পরিবর্তন হবে না, অর্থাৎ এদের আকার প্রায় একই হবে। তাহলে কি বুঝলি? একটা রিজন হচ্ছে যে এদের প্রোটন সংখ্যা বাড়ছে। কোথা থেকে? Fe থেকে নিকেল পর্যন্ত। প্রোটন সংখ্যা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে আকর্ষণ ক্ষমতা কি হবে? বাড়তে থাকবে। আর আকর্ষণ যদি বাড়তে থাকে, তাহলে আস্তে আস্তে আকর্ষণ বাড়ছে, তাহলে আস্তে আস্তে কি হবে? কাছে আসবে। আর যদি কাছে আসে তাহলে আকার কি হবে? ছোট হবে। তাহলে ফার্স্ট যে রিজন বললাম সেটার জন্য এদের আকার আস্তে আস্তে কমলো। আবার সেকেন্ড যে রিজন কপার জিঙ্কে ব্যাখ্যা করলাম, তাতে করে ইলেকট্রন যত বাড়ছে, রিপালশন বিকর্ষণ তত বাড়ছে। তাহলে যখন Fe থেকে শুরু করে নিকেলের দিকে যাত্রা করব, তখন আস্তে আস্তে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, রিপালশন বাড়ছে, আর রিপালশনের বাড়ার জন্য আস্তে আস্তে কি হচ্ছে? আকারটা বড় হচ্ছে। এই দুটো প্রভাব যদি সমান হয়ে যায়, তাহলে এদের আকার কি হবে? একই হয়ে যাবে। সেই জন্য কি হয়? এদের আকার দুটো সমান হয়। তাহলে এবার কি লিখবো?
পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ধীরে ধীরে হ্রাস পায়, আকার ধীরে ধীরে হ্রাস পায়। কিন্তু কিন্তু এতে সামান্য ব্যতিক্রম লক্ষ্য করা যায়, অর্থাৎ কিছু ব্যতিক্রম দেখতে পাই। তাহলে তিন ধরনের কেস হলো। নাম্বার এ, স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত। আমি এখানে ক্রোমিয়াম লিখেছিলাম কারণ কোনো বইয়ে ক্রোমিয়াম দেওয়া থাকে তাই। স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত প্রোটন সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথের, জাস্ট রাফলি লিখছি, যতটুকু লিখলে বোঝা যায় অতটুকুই লিখছি, কিন্তু কক্ষপথ এর কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তাহলে কক্ষপথ ওটাই থাকলো, ফিক্স থাকলো। এখানে নিউক্লিয়াস 21টা প্রোটন, তার জায়গায় করে দিলাম 25টা প্রোটন। তাহলে আকর্ষণ কি হয়ে গেল? বেড়ে গেল, আকার ছোট হয়ে গেল। তাহলে কোনো পরিবর্তন হয় না। স্ক্যান্ডিয়াম থেকে ফলে স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত, ফলে স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত, এটাকে আকর্ষণ বলটা কেমিস্ট্রির ভাষা বলে কার্যকারী নিউক্লিয় বল, যাকে ইংরেজিতে বলে জেড ইফেক্টিভ। জেড ইফেক্টিভ বৃদ্ধি পায়, তাই আকার ধীরে ধীরে হ্রাস পায়। স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত প্রোটন সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কক্ষপথে কোনো পরিবর্তন হয় না। কক্ষপথে পরিবর্তন হচ্ছে না বলে বৃদ্ধি পাওয়ার আকার কোনো সম্ভাবনা নেই। তাই স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত কি জেড ইফেক্টিভ। জেড ইফেক্টিভ মানে হচ্ছে আকর্ষণ বল, মধ্যাবধা আকর্ষণ বল, আর বাংলাতে বলতে গেলে কার্যকরী নিউক্লিয় বল বৃদ্ধি পাচ্ছে, তাই আকার ধীরে ধীরে হ্রাস পায়। এটা হচ্ছে ফার্স্ট ঘটনা, এখান থেকে এইটুকু। এবার বি নাম্বার। বি নাম্বার, এটা দেখতে পাওয়া যাবে তো? কপার ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তাহলে কপার আর জিঙ্ক, তাহলে জিঙ্ক এর 3D O4s পূর্ণ থাকায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়, আর কপারের 3D পূর্ণ O4s অর্ধপূর্ণ, হাফ ফিল্ড যেটাকে বলে, অর্ধপূর্ণ থাকায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কম হয়। বিকর্ষণ মানে পরস্পর পরস্পর থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, বিকর্ষণ মানে তো এটাই। আর বিকর্ষণ যদি কম হয়, এখানে যদি বেশি হয়, তাহলে কার আকার বড় হবে? জিঙ্ক, কপার গ্রেটার দেন জিঙ্ক। তাহলে এটা বি নাম্বার কেস। তাহলে এখানে কি হলো? বৃদ্ধি পেল। তাহলে পড়ে থাকলো FeCO9। তাহলে কি লিখবো? এই দুটি প্রভাব, সি নাম্বার, উপরের মানে এটা আর এটা দুটি প্রভাব FeCO9 এর ক্ষেত্রে
সমানভাবে প্রযোজ্য হওয়ায় এদের আকার প্রায় একই থাকে। সামান্য মানের দিক দিয়ে যদি দেখিস তো ওয়ান চেঞ্জ হয়, তো ওটা ওয়ানটা চেঞ্জ হওয়া না, ওই জন্য লিখছি প্রায় সমান থাকে। উপরে দুটি প্রভাব মানে একজন কমাচ্ছে জেড ইফেক্টিভের জন্য, আর একজন বিকর্ষণ হওয়ার জন্য বাড়াচ্ছে, দুটো প্রভাব কি সমান। এটা 1 বছর এসেছিল সালে, এইচএসএস সালে 1 বছর এসেছিল। সেকেন্ড পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, আয়নায়ন বিভব। আয়নায়ন বিভব, আয়োনাইজেশন, পোটেনশিয়াল বলে, এনার্জি বলে, তোর যা ইচ্ছা তুই তাই বল। আয়নায়ন বিভব যখন ক্লাস 11-এ পর্যায় সারণী পড়েছিলিস তখন এখানে দেখেছিলিস যে আয়নায়ন বিভব বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, 4টা ফ্যাক্টর ছিল। তো সেই 4টা ফ্যাক্টরের উপরে আমি শুধু এখানে একটা লিখবো যেটা মেন, যার উপর বেশি নির্ভর করে সেটা হচ্ছে আকার। আর আকারের উপরে কিভাবে নির্ভর করে? একে অপরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। যেমন ছবি দেখে বলছি, দুটো বড় বড় আঁকলাম, লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, এখানে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন। সবসময় প্রোটন আর ইলেকট্রন সবসময় পরস্পরকে আকর্ষণ করছে। এখানে কাছে আছে, এখানে দূরে আছে। এখানে কাছে থাকার জন্য আকর্ষণ বল বেশি, এখানে দূরে থাকার জন্য আকর্ষণ বল কম। তাহলে কোথায় ইলেকট্রন বার করতে বেশি শক্তি লাগবে? এখানে আকর্ষণ বল বেশি, তাই ইলেকট্রন বার করতে বেশি শক্তি লাগবে। আর যে শক্তিটা লাগে ইলেকট্রন বার করতে তার নামই হচ্ছে আয়নায়ন বিভব। তাহলে আকার যত ছোট আয়নায়ন বিভবের মান বেশি, সেই জন্য লিখেছি আইপি সমানুপাতিক 1/r। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম যে আকার যত ছোট হবে আইপির মান তত আকার যত ছোট হবে আইপির মান তত বেশি হবে বা বড় হবে। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে যাত্রা যদি শুরু করিস তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আইপি যেগুলো বিষয়ের উপর নির্ভর করে সেগুলো জাস্ট লিখে দিচ্ছি, দুটো এখানে কাজ দেবে। 1 নম্বর হচ্ছে আকার, আর 2 নম্বর হচ্ছে জেড ইফেক্টিভ, যেটা এখন বললাম। আর জেড ইফেক্টিভ মানে হচ্ছে আকর্ষণ বল, যে আকর্ষণ বলটা ডিপেন্ড করে প্রোটনের উপরে। তাহলে প্রোটন সংখ্যা যত বেশি হবে জেড ইফেক্টিভ বেশি হবে, আইপির মান বেশি হবে। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যদি আকার দিয়ে বলিস তাহলে এরকম দাঁড়াবে, আকার ধীরে ধীরে সাধারণত হ্রাস পায়। এখানে ব্যতিক্রম ঘটছে সেটা আলাদা কথা। তাহলে আকার ধীরে ধীরে হ্রাস পায়। আকার যদি ছোট হয় তাহলে আইপির মান কি হবে? বাড়তে থাকবে, ব্যাস এটা হচ্ছে রুলস। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আকার ধীরে ধীরে হ্রাস পায়, ফলে আইপি মানে আয়নায়ন বিভব এর মান বৃদ্ধি পায়। এবার অনেকে এই কোশ্চেন করবে যে স্যার আকার কোথায় হ্রাস পেল? এখানে তো সমান হয়ে গেল, এখানে বৃদ্ধি হয়ে গেল, এখানে কমে গেল, তো আয়নায়ন বিভব এরকম হওয়া উচিত ছিল। বাট ওই জন্য আমি লিখেছি আইপি শুধুমাত্র আকারের উপর ডিপেন্ড করে না, জেড ইফেক্টের উপর ডিপেন্ড করে। তো তোর ভাষায় বলি, যেটা তুই বুঝেছিস সেই ভাষায় বলি, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে ম্যাঙ্গানিজ পর্যন্ত এইটুকু আকার হ্রাস পাচ্ছে, তার মানে আইপি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটুকু নিয়ে কারো প্রবলেম হওয়া উচিত না, কারণ সবাই একমত আকার ধীরে ধীরে কমছে। এবার আপত্তি এখানে হবে, এখানে একই থাকলো আর এখানে বৃদ্ধি পেল, তো ঘটনা আলাদা হওয়া উচিত ছিল। বাট এখানে প্রোটন সংখ্যা 26, 27, 28, 29, 30,
বল কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে না, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আকর্ষণ কি হবে? বৃদ্ধি পাবে। আর আকর্ষণ যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন বার করতে কম শক্তি লাগবে না বেশি? বেশি। আর বেশি শক্তি লাগলে কি হবে? আইপির মান বৃদ্ধি হবে। সেই জন্য আমি লিখেছি, আগে বলে দিচ্ছি শুধুমাত্র আকারের উপর ডিপেন্ড করে না, জেট ইফেক্টের উপর ডিপেন্ড করে। এই দুটো না আরো কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে। জিঙ্কের আয়নায়ন বিভব এই সিরিজ অনুযায়ী দেখিস তাহলে সবচেয়ে বেশি কার, সবচেয়ে আয়নায়ন বিভব বেশি হবে সেটা হচ্ছে জিঙ্কের, তাই দেখালো। কিন্তু যতটা তুই ভাববি বেশি হবে তার চেয়ে ঢের বেশি হবে। তাহলে জিঙ্কের আয়নায়ন বিভব তুলনামূলকভাবে, অর্থাৎ যতটা তুই আশা করেছিস বেশি হবে তার চেয়ে ঢের বেশি। তাহলে জিঙ্কের আয়নায়ন বিভব তুলনামূলকভাবে বেশি হয়, কারণ এর ইলেকট্রন বিন্যাস সুস্থির, অর্থাৎ স্থায়ী, স্টেবল। কেন? কারণ হচ্ছে এর মতো ইলেকট্রন কনফিগারেশন আর কারোর কাছে নেই। কিভাবে? একটু আগে যেটাই ছিল নেগেটিভ আজকে সেটাই হয়ে গেল, এখন হয়ে গেল পজিটিভ। কিভাবে? একটু আগে রিপালশন করছিল পূর্ণ থাকার জন্য, তার আকার কি হয়ে গেল? বৃদ্ধি পেয়ে গেল। এখন সেই বেগটাই আবার কাজ দিচ্ছে স্টেবিলিটির ব্যাখ্যা করার জন্য। তাহলে 3d10 4s2 বল এটাও পূর্ণ, এটাও পূর্ণ। আর আমরা ইলেকট্রন বিন্যাস যখন শিখেছিলাম ক্লাস 11 এ, তখন এটা বারবার শিখেছিল যে কোনো অরবিটাল যদি ফুল ফিল্ড হয় তাহলে সেটা সবচেয়ে বেশি স্টেবল, তারপরে হাফ ফিল্ড, তারপরে অন্য কিছু হতে পারে যদি সম্ভাবনা থাকে। তাহলে এখানে দুটোই ফুলফিল, তাহলে সবচেয়ে ইলেকট্রন বিন্যাস কোনটা বেশি স্থায়ী? জিঙ্ক। কারণ এমন কোন ইলেকট্রন বিন্যাস নেই যেখানে দুটো অর্থাৎ 3d এবং 4s উভয়ই পূর্ণ, কোনটাতে অর্ধপূর্ণ আছে বাট পূর্ণ নেই। ওই জন্য এর ইলেকট্রন বিন্যাস সবচেয়ে সুস্থির। এখন নিজের সুস্থিত আছে আর তুই বলছিস একটা ইলেকট্রন আমাকে দাও, তাহলে কি হবে? 4s1 অর্ধপূর্ণ, তুলনামূলক সুস্থিতি কমে যাবে, স্থিতি কমে যাবে। তাহলে ও তোকে আর ইলেকট্রন দেবে? কখনোই দেবে না। কারণ কে চায় নিজের কিছু জিনিস দিয়ে নিজের ক্ষতি ডেকে আনা? কেউ চাইবে না। তো জিঙ্কও চাইবে না, তারপরেও তুই চাইছিস যে না আমি নেব। এখন মানুষ তো এরকমই করছে না যে, তো কোন একটা মানুষ যদি মনে করে যে আমি ভদ্রভাবে ভালোভাবে বেঁচে থাকবো, এখন তার বাড়ির আশেপাশের মানুষ যদি মনে করে যে না ওকে ওভাবে বাঁচতে দেব না, তাহলে যে কোনো লোক গান্ধীজি যদি হয় তাহলে কেমিস্ট্রি জিনিস প্রয়োগ করে তাকে নেতাজি বানানো যায়। তো স্বাভাবিক এখানেও জিঙ্কে 3d10 4s2 আছে, আমি বার করব, যদি বার করতে যাই তো বার হয়ে যাবে, কিন্তু তার আয়নায়ন বিভবটা মানটা কি হবে? অত্যাধিক বেশি। এই গেল হচ্ছে আয়নায়ন বিভব। তাহলে যদি একটা লাইনে বলি, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আকার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তার আইপির মান বৃদ্ধি পাচ্ছে, আর জিঙ্কের মান যতটা ধরবি যতটা ভাববি তার চেয়ে অনেক বেশি হবে। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ঘনত্ব। এখানে কোনো ঝামেলা নেই, আমরা যে এক্সপ্রেশন জানি সেটা দিয়ে ব্যাখ্যা হয়ে যাবে। ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। এবার উপরে যেটা থাকবে সেটার মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে ঘনত্বের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন এখানে ধর 12 নিলাম, নিচে 4 নিলাম, উপরে নিলাম 20, নিচে 4, তাহলে ভাগফল যদি করি 3, এখানে ভাগ করলে 5। তাহলে কি বুঝতে পারলি? উপরের মান যত বেশি হবে ভাগফল তত বেশি হবে, অর্থাৎ ঘনত্ব তত বেশি হবে। তাহলে ভর যত বৃদ্ধি পাবে ঘনত্ব তত বৃদ্ধি পাবে, আর আয়তন যত বৃদ্ধি পাবে ঘনত্ব তত হ্রাস পাবে। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক কি হচ্ছে? 21 থেকে 30 বৃদ্ধি পাচ্ছে। আর পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা। আর আমরা ক্লিয়ারলি জানি যে কোনো একটা পরমাণুর ভর বলতে বোঝায় শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের ভর। ইলেকট্রনের ভর তো খুব নগণ্য। কোনো একটা মেশিনে যদি হাতি দাঁড়িয়ে থাকে আর একটা পিঁপড়ে যদি তার উপর চেপে যায়, তো কেউ বলবে পিঁপড়েটাকে নামা, না হলে হাতির ওয়েট গন্ডগোল চলে আসবে? এরকম কেউ বলবে না। তার মানে হচ্ছে ইলেকট্রনের ভর প্রোটন আর নিউট্রনের তুলনায় নগণ্য। কত নগণ্য? 1/1837 আর 1/1839। এটা নিউট্রনের তুলনায় আর এটা প্রোটনের তুলনায় অনেক কম। সেই জন্য আসল ভর পরমাণুর প্রোটন আর নিউট্রনের।
তো যে প্রোটন সংখ্যা বাড়ছে তার ভর কি হবে, বাড়বে। আর যদি ভর বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মোলার ভর বলতে পারিস। মোলার ভর নতুন কোনো ওয়ার্ড নয়, 1 মোলের ভর। যে কোনো পদার্থের যে কোনো মোলের 1 মোল নেব। মোলার ভর বৃদ্ধি পায়, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মোলার ভর বৃদ্ধি পায়, তাই ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে যদি সাজা সেটা স্ক্যান্ডিয়াম থেকে ডট 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 জিঙ্ক, এটা 3 নাম্বার। নেক্সট 4 নাম্বার জারণ সংখ্যা। অক্সিডেশন নাম্বার। খুব ইম্পর্টেন্ট। টোটাল 10টা পয়েন্টের মধ্যে 3টে টপিক খুব ইম্পর্টেন্ট, যে 3টে টপিক ছাড়া ক্লাস 12-এ কোশ্চেন হতেই পারে না, তার মধ্যে এটা একটা টপিক। আগে ইলেকট্রন বিন্যাসগুলো লিখে। স্ক্যান্ডিয়াম আর্গন 3d1 4s2, তারপরে আর আর্গন লিখছি না। টাইটানিয়াম 3d2 4s2, ভ্যানাডিয়াম 3d3 4s2, ক্রোমিয়াম এক্সেপশন ইলেকট্রন বিন্যাস 3d4 হওয়ার কথা, বাট হবে না, 3d5 4s1। কেন যদি বলে বা যদি মনের মধ্যে কোশ্চেন হয় যে কেন থাকবে না, d4 কি দোষ করলো, তাহলে এর রিজন হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি, বিনিময় শক্তি। এর বাংলা এর যদি এক্সচেঞ্জ এনার্জি বুঝতে চাস তো আবার 11-এ যেতে হবে, লেন্দি করতে চাইছি না। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ 3d5 4s2, ম্যাঙ্গানিজের পরে Fe 3d6 4s2। যেটা পয়েন্ট করেছে সেই পয়েন্টটা মিটিয়ে দিচ্ছি। জারণ সংখ্যা। কোবাল্ট 3d7 4s2, নিকেল 3d8 4s2, কপার 3d10, আচ্ছা তোর মতো করছি 3d9 4s2, বাট 9 থাকতে পারে না তাই এখানে নিয়ে চলে গেলাম 10 4s1। জিঙ্ক 3d10 4s2। এগুলো তো দেখ শর্টটাতে আর্গন আছে লিখিনি, ওটা ধরে না কমন নিয়ে নিচ্ছি শর্টকাট। এবার জারণ সংখ্যা কারা দেখাই। জারণ সংখ্যা আর যোজ্যতা, এই দুটো টার্ম 99.99% ক্ষেত্রে মিলে যায়। অর্থাৎ যেটা জারণ সংখ্যা হয় সেটাই যোজ্যতা মানের দিক থেকে, নো ডাউট। বাট জারণ সংখ্যা আর যোজ্যতা দুটো ভিন্ন টার্ম, ডেফিনেশন হয় দুটো ভিন্ন, কিন্তু মানের দিক থেকে দুটো সমান। কত পার্সেন্ট? 1% এরকম উল্টো পাল্টা হবে। তাহলে যেটা জারণ সংখ্যা সেটাই যোজ্যতা। স্ক্যান্ডিয়ামে আসি। আর যোজ্যতা ডেফিনেশন, বাইরে যে ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, যারা যত জনের সাথে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে বা যতজন হ্যালোজেনের সঙ্গে যুক্ত হতে পারে সেটাই তার যোজ্যতা। তাহলে বাইরে অযুগ্ম ইলেকট্রন কটা আছে? 3d1 4s2, তাহলে 3d1 আর 4s2। 4s কে আগে লিখছি বা পর যেভাবে লিখতে পারিস। অ্যাকচুয়ালি এনার্জি হচ্ছে 4s এর কম 3d এর বেশি। যদি একে শক্তি দিই তাহলে গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে চলে গেল, এখানে চলে গেল। যদি এখানে চলে যায় তো অযুগ্ম ইলেকট্রন কত হয়ে গেল? 3। তাহলে জারণ সংখ্যা বা যোজ্যতা হচ্ছে 3, অর্থাৎ +3। কেন প্লাস লিখছি? কারণ ধাতুর জারণ সংখ্যা সব সময় পজিটিভ হয়, বাট একদম রেয়ার তুই দেখতে পাবি না যে ধাতুর জারণ সংখ্যা নেগেটিভ হবে, বাট হয়, তো ভুলে যা হয়।
সবসময় ভাব পজিটিভ। তাহলে এ কি করতে পারে, এই দুটো ইলেকট্রন ছাড়তে পারে, দুজনের সাথে বন্ড করতে পারে +2। আবার এখান থেকে যদি আরেকটা করে নেই +3, আবার চারটাতে চারটে যদি করে নেই +4, তাহলে +2 +3 +4। আবার বলছি +2 +3 +4 কি করে হলো, ধরে নেয় টাইটেনিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিল, কি হিসাব করছে বলতো জারণ সংখ্যা, আর যেটা জারণ সংখ্যা সেটা যেটা দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, কেন ছাড়বে, বাইরে আছে তাই, তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিল +2, দুটো ছাড়ার পর একটা ডি থেকে যদি ছেড়ে দিল কত জারণ সংখ্যা +3, যদি সবটাই ছেড়ে দিল তো কত হবে +4। কেন সবটাই ছাড়বে, কারণ তার আগে কি আছে আর্গন নিষ্ক্রিয়, তাই চারটা ছেড়ে কোথায় হতে চাইবে আর্গনের কাছে, নিষ্ক্রিয় মৌলের কাছে, তাই ছাড়ছে। তারপরে এর দুটো ছাড়ে +2 +3 +4 +5, +5 কেন দেখাবে, একদম আর্গন কাছে পাবে। নেক্সট এখানে +1 কিন্তু +1 হয় না, +2 +3 +4 +5 +6। হ্যাঁ, এবার এটা হতে পারে, এটা মানতে পারিস বা বলতে পারিস যে সবগুলো কি স্থায়ী হবে, কখনোই নয়, সবগুলো স্থায়ী হবে না। কোনটা সবচেয়ে স্থায়ী, এটা +3 সবচেয়ে বেশি স্থায়ী, যেগুলো যেগুলো ব্র্যাকেট দিচ্ছে সেগুলো হচ্ছে সবচেয়ে স্থায়ী, কিন্তু বাকি জারণ সংখ্যাগুলো দেখাবে না, দেখাবে। সেকেন্ড, টাইটানিয়ামের সবচেয়ে স্থায়ী কোনটা, বুঝতে পারছিস ক্লিয়ারলি, যে যদি চারটা ইলেকট্রন ছেড়ে দেয় তো কার কাছে যাবে, নিষ্ক্রিয় মৌল। প্রত্যেকটা মানুষের স্বপ্ন যে তার কাছে সবকিছু হোক যেটা তার চাহিদা, গাড়ি বাড়ি স্বাস্থ্য সব। তো কোন একটা পরমাণুর ডেস্টিনেশন লক্ষ্য হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করা। তো এই যদি চারটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে যেটা স্বপ্ন ছিল সেটা পূরণ হয়ে যাবে, তাই খুব সহজে ছেড়ে দেবে, তাই ছেড়ে দিয়েছে +4 সবচেয়ে বেশি স্থায়ী। ভ্যানাডিয়ামের তাহলে কত হবে +5 সবচেয়ে বেশি স্থায়ী, আবার +2 স্থায়ী হবে। এবার এটা জিজ্ঞাসা করেছিল +2 কি করে স্থায়ী হবে, কারণ তার জন্য আরেকটু কিছু শিখতে হবে, T2G এগুলো শিখতে হবে, ওয়েট কর এই চ্যাপ্টারে একটু শিখতে হবে, আর বাকি কোঅর্ডিনেশন কম্পাউন্ড জটিল যৌগ বলে একটা চ্যাপ্টার আছে সেখানে। নেক্সট ম্যাঙ্গানিজ, তাহলে কত দেখতে পাবি +2 +3 +4 +5 +6, যদি 7টাতে 7টা ইলেকট্রন ছেড়ে দেয় তো আর্গন, তাহলে +7 সবচেয়ে বেশি স্থায়ী +7, আর +2 ও স্থায়ী। আবার চলে যা আয়রনে, আয়রন এই দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে +2, এখান থেকে যদি আরেকটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে 3d5, এখান থেকে দুটো আর 6 থেকে আরেকটা, তাহলে তিনটে ইলেকট্রন ছাড়ার পর 3d5, আর এটা হলো স্থায়ী তাই +3 বেশি স্থায়ী। নেক্সট কোবাল্ট +2, এবার তুই যদি ভাবিস যে 7 আর দিয়ে 9 তাহলে এটা ভুল, কারণ জারণ সংখ্যা কোন মৌল যে শ্রেণীতে অবস্থান করে, জারণ সংখ্যা কোন মৌল যে শ্রেণীতে অবস্থান করে তার চেয়ে বেশি হতেই পারে না। যদি হয়ে যায় তোর সামনে যত বড় সায়েন্টিস্ট থাকুক, যত বড় টিচার থাকুক, নিঃসন্দেহে বলবি স্যার এটা ভুল, কারণ জারণ সংখ্যা বেশি হতেই পারে না তার চেয়ে। তো সেই জন্য ম্যাক্সিমাম শ্রেণী কটা হতে পারে 8টা, তাই তার জারণ সংখ্যা 8টার বেশি কারণ হতেই পারে না পুরো পর্যায়ে সারণীতে। তো এখানে আসছি, তাহলে +2, এখানে +3 +6 দেখায়, +6 স্থায়ী হয়। নেক্সট নিকেল +2 দেখায়, বইয়ে লেখা আছে +3, বাট +3 একদম রেয়ার, তাই লেখার দরকার নেই, +2 আর +4। এর মধ্যে কোনটা বেশি স্থায়ী, +2 বেশি স্থায়ী, +4 একেবারে +2 এর তুলনায় সবচেয়ে কম স্থায়ী। কপার, এটা জানিস যে +1 আর +2 দেখাবে, আর এটাও জানিস যে +1 আর +2 এর মধ্যে +2টা বেশি স্থায়ী হবে। কোথায় শিখেছিস, কপার প্লাস জলীয় দ্রবণে কপার 2+ এর চেয়ে ড্যাশ স্থায়ী না অস্থায়ী হিসাব করে না। জিঙ্ক, জিঙ্কও দেখেছিস কোথায়,
জিঙ্ক কি সন্নিগত মৌল, সেই জায়গাতে বলেছি জিঙ্ক শুধুমাত্র জারণ সংখ্যা দেখায় সেটা হচ্ছে +2 আর সেটা স্থায়ী। কেন? কারণ দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে D10 ফুলফিল। এখানে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে D10 ফুলফিল, এটা কিন্তু এটা স্থায়ী হবে না, কারণ হচ্ছে দ্রবণায়ন শক্তি। এই হচ্ছে তাদের জারণ সংখ্যা। বাট যারা এখন দেখছিস ভিডিওটা তাদের কাছে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার যে স্যার এরকম ভাবে সব লিখবো, লেখার পর এতগুলো জারণ সংখ্যা মনে রাখবো, এটা খুব কঠিন কাজ। অ্যাকচুয়ালি জারণ সংখ্যা মনে রাখার জন্য লিখিনি, এখন যেগুলো ইনফরমেশন লিখবো সেই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে এবং সেখান থেকে কোশ্চেন আসবে। এ নাম্বার ইনফরমেশন, যতগুলো মৌল আছে যদি এগুলো বাদ দিয়ে দিস, জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম ফার্স্ট আর লাস্ট যদি বাদ দিয়ে দিস, তাহলে দেখ জারণ সংখ্যা কেউ ফিক্স দেখায়নি। যেমন কার্বন সাধারণত জারণ সংখ্যা 4ই দেখায়, অক্সিজেন -2 দেখায়, এটা বলছি না -1 দেখায় না, -1 দেখায় না, দেখায় খুব এক্সেপশন। এরকম কিন্তু নেই যে এদের মতো ফিক্স জারণ সংখ্যা আছে, কি চেঞ্জ হচ্ছে 2, কখনো 3, কখনো 4, কখনো 5, কখনো 2 থেকে শুরু করে +7 দেখাচ্ছে। তাহলে কি দেখতে পেলাম? সন্ধিগত মৌলগুলি ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা প্রদর্শন করে। ফার্স্ট ইনফরমেশন, এই পিকচার দেখে, এই থিওরি দেখে বুঝতে পারছি যে এদের জারণ সংখ্যা ফিক্স নয়, কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা প্রদর্শন করছে। কেন করছে? কারণ এদের ডি উপকক্ষ আংশিক পূর্ণ থাকে বা ফাঁকা থাকে, যেটা একটু লিখতে পারিস, এটা হচ্ছে রিজন। সেকেন্ড, এখান থেকে দেখে বল যেমন কোন জারণ সংখ্যা যেটা সবার মধ্যে আছে কম বেশি, সবার মধ্যে, তাহলে 100% অ্যান্সার হবে সেটা হচ্ছে +2। সবার মধ্যে দেখ, একটা মৌল বাদ দিয়ে বাকি সবার মধ্যে দেখতে পাবি সেটা হচ্ছে জারণ সংখ্যা +2। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে যে সন্ধিগত মৌলের মধ্যে সাধারণ জারণ সংখ্যা কত, সবাই কত বলবে +2, বাট +2 নয়, হবে +3। কেন +3 হবে? কারণ এস উপকক্ষের শক্তির মান কম, কার চেয়ে? 3D-র চেয়ে। তাই 4s এর ইলেকট্রন খুব সহজেই বেরিয়ে যায়। যে ইলেকট্রনটা পড়ে থাকে সেটা হচ্ছে 3D-তে, আর 3D থেকে ইলেকট্রন বার করা ডিফিকাল্ট, যেহেতু তার এনার্জি বেশি, সেই জন্য +3 জারণ সংখ্যার স্থায়িত্ব বেশি। আবার বলছি, 4s এর শক্তির মান কম, তাহলে আমি যে +2 জারণ সংখ্যা দেখাচ্ছে, যারা দেখাচ্ছে তারা কাদের জন্য দেখাচ্ছে? সেটা হচ্ছে এই 4s, এই দুটো ইলেকট্রন খুব সহজে বেরিয়ে যাচ্ছে, তাই +2 জারণ সংখ্যা দেখাচ্ছে। কিন্তু যে ইলেকট্রনটা দিয়ে পড়ে আছে সেই ইলেকট্রনের শক্তির মান কি বেশি? যেহেতু 3D শক্তির মান বেশি, তাই ওখান থেকে শক্তি বেশি লাগবে কি করতে? বার করার জন্য, তাই তার +3 অক্সিডেশন স্টেটটা বেশি স্থায়ী। সেই জন্য লিখবো, আর +3 নেই না, প্রায় আছে +3 শুধুমাত্র এই তিনটাতে নেই। তাহলে সন্ধিগত মৌলের সাধারণ জারণ সংখ্যা +3 সি। যতগুলো মৌল আছে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, দ্যাট হাইয়েস্ট জারণ সংখ্যা, সর্বাধিক মিন্স নাম্বার, ম্যাক্সিমাম কে দেখিয়েছে? +7। কে দেখিয়েছে? ম্যাঙ্গানিজ। তাহলে 3D শ্রেণীতে সর্বাধিক জারণ সংখ্যা দেখায় বা প্রদর্শন করে, হাতে লেখা নাও বুঝতে পারিস। আবার বলছি, 3D শ্রেণীতে সর্বাধিক জারণ সংখ্যা দেখায় ম্যাঙ্গানিজ, কত? +7।
3D শ্রেণীতে মানে 21 থেকে 30, কিন্তু সন্ধিগত মৌল 21 থেকে 30 তো না, আরো আছে টোটাল 40টা। এবার পুরো সন্ধিগত মৌলের মধ্যে কে দেখাই, তাহলে ডি নাম্বার। সন্ধিগত মৌলের মধ্যে সর্বাধিক জারণ সংখ্যা দেখাই অসমিয়াম। কোথায় দেখায়, কোন যৌগে দেখায়, কত দেখায়? যৌগটা হচ্ছে OSO4। অসমিয়াম বড় হাতে ও ছোট হাতে এস, OSO4। জারণ সংখ্যা বার করে নেন। অক্সিজেনের -2, -2 × 4 -8, তাহলে যে কোনো যৌগের মোট জারণ সংখ্যা তো 0, তাই এটা কত হতে হবে, +8। তাই হাইয়েস্ট জারণ সংখ্যা হচ্ছে +8। এটা হচ্ছে সন্ধিগত মৌল। তাহলে আন্ডারলাইন, এটা 3D শ্রেণীর মধ্যে, অর্থাৎ 21 থেকে 30 এর মধ্যে, এখানে যতগুলো মৌল আছে সবার মধ্যে সন্ধিগত মৌলের মধ্যে। এটা তো গেল হাইয়েস্ট। এবার লোয়েস্টে আসে ই নাম্বার, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ই নাম্বার লোয়েস্ট কারা দেখায়? সন্ধিগত মৌলের মধ্যে মৌলের সর্বনিম্ন জারণ সংখ্যা 0 হতে পারে। সন্ধিগত মৌলের সর্বনিম্ন জারণ সংখ্যা 0 হতে পারে। এরা কারা? যখন জারণ সংখ্যা নির্ণয় করেছি সেই উদাহরণ আশা করছি এসেছিল, যেমন NiCO4, আবার FeCO5, এরকম আরো কিছু যৌগ হতে পারে। আমি দুটো যৌগ দিয়েছি। এটা কোবাল্ট নয়, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। C এবং O দুটো সমান অ্যালফাবেট আছে, তাই এটা একটা অণু। অণুর জারণ সংখ্যা 0, অণু বা যৌগ, তাহলে 0 × 4 0, তো নিকেল কত 0। এখানেও তাই কর, কার্বন অক্সিজেন কার্বন মনোক্সাইড, যদি না বুঝতে পারিস আবার বলছি, CO কার্বন মনোক্সাইড, অণু 0, 0 × 5 0, তাহলে এটাও 0। তাহলে সর্বনিম্ন জারণ সংখ্যা হচ্ছে নিকেল এবং আয়রন 0। নেক্সট F নাম্বার, মিটিয়ে দিচ্ছে F নাম্বার। এবার দেখ, পুরো স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত +2 জারণ সংখ্যা শুধুমাত্র, +1 জারণ সংখ্যা শুধুমাত্র কে দেখায়? তাহলে পুরো যদি লক্ষ্য করিস, জারণ সংখ্যা +1 শুধুমাত্র একটি মৌল দেখায়, সেটা হচ্ছে কপার। তাহলে এই কোশ্চেনটা প্রায় আছে। কপার শুধুমাত্র +1 জারণ সংখ্যা দেখায়। কপার, এরকম কোশ্চেন আছে পরীক্ষাতে, যেমন একটি মৌলের নাম লেখো যে শুধুমাত্র +1 জারণ সংখ্যা দেখায়, তাহলে তার অ্যান্সার হবে কপার। নেক্সট জি নাম্বার। এবার এখান থেকে দেখে বল, সবাই ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে 2, কেউ 3টে, কেউ 4টা, কিন্তু একটি মৌল আছে যে শুধুমাত্র একটি জারণ সংখ্যা দেখায়, সেটাকে জিঙ্ক। তো এবার বলবি স্যার স্ক্যান্ডিয়াম তো +3 দেখায়। হ্যাঁ, +3 দেখায়, কিন্তু এর কাছে অপশন আছে +1 দেখানো, +2 দেখানো, দেখাতে পারে, বাট জিঙ্কের কাছে কোনো অপশন নেই +2 ছাড়া। সেই জন্য জিঙ্ক শুধুমাত্র একটি জারণ সংখ্যা প্রদর্শন করে। জিঙ্ক শুধুমাত্র একটি জারণ সংখ্যা প্রদর্শন করে, আর তার মান +2। তাহলে আমি যে কোশ্চেন করছি সেই কোশ্চেনের অ্যান্সার গুলো তোরা দিবি। ফার্স্ট, সন্ধিগত মৌলগুলি ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা প্রদর্শন করে কেন? সেকেন্ড, সন্ধিগত মৌলের সাধারণ জারণ সংখ্যা কত? থার্ড, এমন একটি মৌলের নাম লিখো যার জারণ সংখ্যা শুধুমাত্র একটি জারণ সংখ্যা প্রদর্শন করে, জিঙ্ক। সন্ধিগত মৌলের মধ্যে এমন একটি মৌলের নাম লিখো যে শুধুমাত্র একটি জারণ সংখ্যা দেখায়। এগুলো হচ্ছে
কোশ্চেন পরীক্ষাতে এসছে, আবারও আসবে। এই কোশ্চেনটা প্রায় দেখতে পাবি। K2PtCl6 এর অস্তিত্ব আছে, কিন্তু K2NiCl6 এর অস্তিত্ব নেই। কেন কেন কোশ্চেন করবে? তো K2PtCl6 এ প্ল্যাটিনামের যদি জারণ সংখ্যা নির্ণয় করিস তো কত বেরোবে? +4। কি করে বেরোবে এটা জায়গা নয়, এ তো ক্লাস 11 চ্যাপ্টারে ছিল। আর K2NiCl6 এর যদি জারণ সংখ্যা নির্ণয় করিস তাহলে এখানেও বেরোবে Ni+4। আশা করছি কিছু ক্লু পাচ্ছিস। একটু আগে বললাম নিকেলের ড্যাশ জারণ সংখ্যার স্থায়িত্ব আছে, ড্যাশের নেই, মিন্স নিকেল +2 দেখা যায়, নিকেল +4 অস্থায়ী, নিকেল +4 অস্থায়ী। তো জারণ সংখ্যাই যদি অস্থায়ী হয় তো যৌগ কি করে স্থায়ী হবে? তাহলে কি রিজন? প্ল্যাটিনাম 4+ এর অস্তিত্ব আছে, তাই K2PtCl6 এর অস্তিত্ব আছে। আর Ni4+ এর অস্তিত্ব নেই, তাই K2NiCl6 এর অস্তিত্ব নেই। কোথা থেকে জানতে পারলাম? জারণ সংখ্যা থেকে। তাহলে এইগুলো হচ্ছে অক্সিডেশন নাম্বার। আশা করছি জারণ সংখ্যা থেকে এইচএস এর বাইরে কোনো ধরনের কোশ্চেন আর হতে পারে না। যা দিলাম এটাই না, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। নেক্সট সম্ভবত 5 নম্বর পয়েন্ট হবে। ধাতব ধর্ম কি বললি? ধাতব ধর্ম, সন্ধিগত মৌল যতটা আছে 40টা সবাই ধাতু, কোনো ডাউট নেই। আর ধাতু মানে তারা সাধারণত কঠিন হবে, বাট এক্সেপশন, ব্যতিক্রম শুধু পারদ। কিন্তু ব্যতিক্রম ধাতুতে নয়, পারদ ধাতু, যেহেতু সন্ধিগত মৌলের মতো পড়ছে, বাট তার ভৌত অবস্থা তরল, বাকি সব কঠিন এবং সব ধাতু। 40/40। এবার প্রশ্ন হচ্ছে যে কার ধাতব ধর্ম বেশি হবে আর কার কম হবে? তাহলে সেই চলে যাওয়া স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম থেকে টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ইলেকট্রন বিন্যাস যদি করিস তো খুব তাড়াতাড়ি করছি আমি, শুধু ডি গুলো লিখছি। আবারও বলছি ইলেকট্রন বিন্যাসটা লেখা উচিত নাও ভাবে, বাট একটু আগে তো লিখলাম না, কতবার লিখবো? তাহলে 3d2, 3d3, 3d5, 3d5, 4s2, 4s1 এখানে, 3d6, 3d7, 3d8, 3d10, 4s1, আর এখানে হবে 3d10, 4s। এই হলো স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এখানে যদি দেখিস অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, তাহলে d1। অযুগ্ম ইলেকট্রন কটা? একটা। d2 করলে কি হবে? এখানে একটা আসবে, তাহলে 2। 3 করলে কি হবে? এখানে একটা, অযুগ্ম ইলেকট্রন 3। এখানে যদি করিস তো d5, 4s1 কটা হবে? অযুগ্ম ইলেকট্রন 6টা। তাহলে আস্তে আস্তে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ম্যাঙ্গানিজে যখন আসবি এখানে দেখ জোড়া হয়ে গেল, অর্থাৎ আনপেয়ার্ড হলো না, পেয়ার্ড হয়ে গেল। পেয়ার মানে জোড়া। এখানে কটা? 5টা, তাহলে কত হয়ে গেল? 5।
এখানে কত ছিল 6, আবার এখানে আসবি তো 6টা হয়ে গেল, 3d6 মানে দেখ এভাবে, তাহলে কত 4টা, তার মানে অযুগ্ম ইলেকট্রন কমে গেল। তাহলে এখানে কি আরো কমে যাবে, আরো কমতে থাকবে, 0 হয়ে যাবে একটা টাইম, কোথায় জিঙ্কে গিয়ে 0 হবে। ওকে, এই গেল হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। প্রশ্ন কেন আমি এগুলো করলাম, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। এ আর এ, এটা নিয়ে তৈরি হবে A2, এটা নিয়ে তৈরি হবে A2। এদের মধ্যে যদি সিঙ্গেল বন্ড হয় তবুও A2 তৈরি হবে, এদের মধ্যে যদি ডাবল বন্ড হয় তবুও A2 হবে, আর এদের মধ্যে যদি ট্রিপল বন্ড হয় তবুও A2 হবে। সবটাই অণু একটা, A2 অণু। কিন্তু যদি বলি যে সবটার মধ্যে কে বেশি স্থায়ী, কে বেশি কঠিন, তাহলে সবাই এক বাক্যে বলবি এটা। কেন? কারণ এর মধ্যে ট্রিপল বন্ড আছে। তাহলে বন্ধন যত বেশি হবে সেই পদার্থটি, সেই ধাতুটি তত বেশি শক্তিশালী হবে। কারণ কোনো জিনিস বাড়িতে দেখ, একটা দড়ি দিয়ে যদি বেঁধে দেখিস যতটা শক্তিশালী হবে, যদি 3টে দড়ি দিয়ে বাঁধিস তার চেয়ে বেশি শক্তিশালী হবে। একদম নর্মাল নিয়ম, কমন সেন্স। তো সেটাই অ্যাপ্লাই কর, যদি বন্ধন সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই পদার্থটা তত কঠিন হবে এবং তার ধাতব ধর্ম তত বেশি হবে। এটাই তো নিয়ম। এখানে চলে বন্ধন কারা করে, বন্ধনে কে অংশগ্রহণ করে, যুগ্ম ইলেকট্রন নাকি অযুগ্ম ইলেকট্রন? তো বন্ধনে যখন অংশগ্রহণ করতে হবে তো দুজন যদি অংশগ্রহণ করে এ কে একটা ইলেকট্রন দিতে হবে আর এ কে একটা ইলেকট্রন দিতে হবে, তবে বন্ধন তৈরি হবে। তাহলে দিতে হবে কটা ইলেকট্রন? একটা। তো ইলেকট্রন থাকা উচিত কেমন, যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম। কারণ অযুগ্ম ইলেকট্রন দেবে আর একটা ইলেকট্রন অযুগ্ম দেবে, তবে তো বন্ড হবে। কিন্তু অলরেডি আগে থেকে যদি যুগ্ম থাকে, জোড়াই থাকে, তাহলে ইলেকট্রন দেবে কি করে? রাখার তো জায়গায় নেই, তো বন্ড হবে কি করে? তো বন্ড হবে না। তাহলে বন্ড করার জন্য কোন ইলেকট্রন চাই? অযুগ্ম। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত কি হবে? বৃদ্ধি পাচ্ছে। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বন্ধন বৃদ্ধি পাবে, তাহলে ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। আবার দেখ কোথা থেকে? এখান থেকে ম্যাঙ্গানিজ থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে? কমছে। 5 4 3 2 1 0। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি কমতে থাকে তাহলে বন্ধন সংখ্যা কমতে থাকবে, ধাতব ধর্ম কমতে থাকবে। একদম সিম্পল নিয়ম। তাহলে কি জানতে পারলাম? স্ক্যান্ডিয়াম থেকে কোথায়? ক্রোমিয়াম পর্যন্ত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হ্রাস পায়, তাই ধাতব ধর্ম হ্রাস পায়। 1 2 3 চলতে আছে। এবার চলে আয় ম্যাঙ্গানিজ থেকে 5 4 3, তার মানে আস্তে আস্তে কম। ম্যাঙ্গানিজ থেকে জিঙ্ক পর্যন্ত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ধীরে ধীরে হ্রাস পায়, ফলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম বাড়ছে, তারপরে কমছে। এবার যদি প্রশ্ন করি ম্যাক্সিমাম কোথায় হলো আর মিনিমাম কোথায় হলো, তাহলে ম্যাক্সিমাম আনপেয়ার ইলেকট্রন কোথায়? ক্রোমিয়াম। অযুগ্ম ইলেকট্রন 6টা, 5টা একটা 6টা। জিঙ্কে চলে অযুগ্ম ইলেকট্রন 0। কিভাবে যদি দেখতে চাস 3d5 4s1 অযুগ্ম ইলেকট্রন 6। যদি জিঙ্কে অযুগ্ম ইলেকট্রন 0 দেখতে চাস তাহলে 10টা, আবার 4s2, তাহলে কত হলো? 3d10 4s2। অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছিস কোথাও? সিঙ্গেল ইলেকট্রন 0, সিঙ্গেল ইলেকট্রন 6।
তাহলে ধাতব বন্ধন সবচেয়ে বেশি কোথায় হবে? ক্রোমিয়াম। আর সবচেয়ে কম হবে জিঙ্ক। তাহলে সবচেয়ে কঠিন পদার্থ পুরো সন্নিগত মৌলের মধ্যে ক্রোমিয়াম। আর ক্রোমিয়ামের নিচের শ্রেণীতে যত আছে তারা, ক্রোমিয়ামের নিচে যারা আছে মানে ক্রোমিয়াম শ্রেণীতে ক্রোমিয়াম, মলিবেডিনাম আর টাংস্টেন, ডাবলটাকে বলে টাংস্টেন ধাতু। এদের সবার 3d5 বাইরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা? 6টা। তাই বন্ধন সংখ্যা সবচেয়ে বেশি, ধাতব ধর্ম সবচেয়ে বেশি। সন্ধিগত মৌলের মধ্যে এখান থেকে ধাতব ধর্ম হয়ে গেল। সন্ধিগত মৌলের মধ্যে সবচেয়ে ধাতব ধর্ম বা সবচেয়ে কঠিন পদার্থ হলো ক্রোমিয়াম, মলিবেডিনাম এন্ড টাংস্টেন। সবচেয়ে কঠিন। এই অনুযায়ী সবচেয়ে দুর্বল কারা? জিঙ্ক। তাহলে জিঙ্কের শ্রেণী যারা আছে, জিঙ্কের শ্রেণী কি? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। কেন এটা সবচেয়ে দুর্বল হবে? কারণ এদের আনপ্যাড ইলেকট্রন নেই। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি না থাকে তো বন্ড হবে না। বন্ড যদি না হয় তাহলে ধাতব ধর্ম কম হবে। তাহলে সন্ধিগত মৌলের মধ্যে সবচেয়ে নরম, সন্ধিগত মৌল কিন্তু সবচেয়ে নরম নয়, সন্ধিগত মৌলের মধ্যে সবচেয়ে নরম। গুলিয়ে দিস না, কারণ সবচেয়ে নরম ধাতু তো এস ব্লক মৌলগুলো। ধাতু কিন্তু ছুরি দিয়ে কাটা যাবে, একদম পাউরুটির মতো, কেকের মতো। সবচেয়ে নরম পদার্থ হলো জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি। আর এটার জন্যই মার্কারি তরল হয়। কিসের জন্য? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা শূন্য থাকে তাই। তাহলে এই জি কেন শূন্য হয়? এই জি এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা না থাকাই এই জি তরল হয়। তো অযুগ্ম ইলেকট্রন থাকলো না তো তরল কেন হলো? কারণ আমরা জানি কোনো একটা পদার্থ কঠিন হবে নাকি তরল হবে নাকি গ্যাসীয় হবে সেটা ডিপেন্ড করে আন্তঃআণবিক আকর্ষণ বলের উপরে। আকর্ষণ বল যত বেশি হবে কঠিন হবে, সবচেয়ে কম হলে গ্যাসীয় হবে, মাঝারি হলে তরল হবে। তাহলে এখান থেকে দেখে বল, যখন অযুগ্ম ইলেকট্রন থাকলো না, বলটি হলো না, তাহলে কি করে পদার্থটা কঠিন হবে? তাই তরল হয়। নেক্সট সেম রিজন, সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট। এটা কিভাবে হবে? যখন স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে ক্রোমিয়াম পর্যন্ত ধাতব ধর্ম বৃদ্ধি পেল, তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধাতুর বেশি না অধাতুর বেশি? ধাতুর বেশি। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত যদি ধাতব ধর্ম বৃদ্ধি পায় তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বৃদ্ধি পাবে। আর ক্রোমিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যদি ধাতব ধর্ম হ্রাস পায় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। কারণ ধাতু, একটা উদাহরণ নিলাম লোহা, আর একটা অধাতুর উদাহরণ নিলাম বোরন। তাহলে বল কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? লোহার বেশি, যেহেতু ধাতু। তাহলে ধাতব ধর্ম বৃদ্ধি পেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে রিজন কি? রিজন সেম, জাস্ট আমি স্টেটমেন্টটা দিয়ে দিই। স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ধীরে ধীরে আমি সিঙ্গেল একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে। স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাই এমপি বিপি, এমপি means melting point, বিপি means boiling point, এম ফর বায়ু প্রেসার, বি ফর বাফের প্রেসার। তাই এমপি বিপি বৃদ্ধি পায়। আবার ক্রোমিয়াম থেকে কমতে শুরু করলো, আর অযুগ্ম ইলেকট্রন যেহেতু কমতে শুরু করলো,
আবার ক্রোমিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ধীরে ধীরে হ্রাস পায়, তাই এমপিবিপি হ্রাস পায়। যদি ব্যাখ্যা চাস তাহলে সেম ব্যাখ্যা যেটা এখন দিলাম ধাতব ধর্ম, সেম অ্যাজ মেটালিক ক্যারেক্টার অর্থাৎ ধাতব ধর্ম। স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বৃদ্ধি পায়, আবার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কমছে, তাই মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কমছে। ওকে, নেক্সট তাহলে আজকের মতো এখানে থাক। যারা ভিডিও 1 দেখেছিস আগে প্রথমে পার্ট 1 দেখ, তারপরে পার্ট 2 শুরু কর। ওকে, নেক্সট আবার এখান থেকে শুরু করব।